আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম ভালোবাসা বয়স মানে না গল্প ৬ নাম্বার পার্ট। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। তরির কথা মতো আজ তাই হলো। আহসান কলেজ থেকে তাকে নিয়ে বাড়ি ফেরার পথে ওই মেয়েগুলোর সঙ্গে কথা বলেনি। তরি মুখে প্রকাশ না করলেও মনে মনে খুব খুশি হলো। তরিকে কলেজে আনা নেওয়া করে আহসান। রুমির স্কুল বাড়ির খুব কাছেই হওয়ায় সে এটাই আসতে পারে, কারো সহযোগিতার প্রয়োজন হয় না। তরি কলেজ থেকে বাড়ি ফিরতেই মধুবিবি তরিকে নিজের ঘরে ডেকে পাঠালেন। তরি জামাকাপড় ছেড়ে পা টিপে টিপে মধুবিবির ঘরে গেল। মধুবিবি বসে বসে তখন পান চিবোচ্ছেন। আজ কয়েকদিন যাবৎ তরিকে তিনি লক্ষ্য করছেন। নতুন নতুন বিয়ে হওয়ার পর স্বাভাবিকভাবে যেই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়, তরির মধ্যে সেরকম কিছু এখনও দেখেননি তিনি। তরিকে বিজয় সন্দেহ হচ্ছে তার। তরিকে ঘরে ঢুকতে দেখে পানদানিতে পিক ফেললেন। তরির দিকে সন্দেহভাজন দৃষ্টিতে তাকিয়ে বললেন, আজকে আমি যা জিজ্ঞেস করুম সত্যি কইরা বলবা, যদি কিছু লুকাও তো তোমার খবর আছে। তরি ভয়ে ভয়ে ঢোক গিলল। মধুবিবি তরিকে বসতে বললেন। তরি কাঁপতে কাঁপতে বিছানায় বসতেই তিনি বললেন, তোমার আর আহসানের মধ্যে কিছু হয়েছে, সত্যি কইরা বলো। তরি কথার মানে ধরতে পারল না। সরল মনে বলল, না, ওনার সঙ্গে তো আমার কোনো ঝগড়া হয়নি। মধুবিবি তরিকে ইশারায় থামিয়ে দিয়ে বললেন, ঢং দেখলে বাঁচি না, আমি ঝগড়ার কথা কই নাই। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে যেই সম্পর্ক হয় সেই সম্পর্কের কথা বলছি। তোমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক হইছে? তরি ঠায় বসে রইল। মধুবিবির প্রশ্নের জবাব তার কাছে নেই। তাদের মধ্যে এখনও ওসব হয়নি। তরির কাছে কাঙ্ক্ষিত জবাব না পেয়ে মধুবিবি হুঙ্কার দিয়ে বললেন, তোমারে কি জিজ্ঞেস করতাছি, জবাব দাও না কেন? তরি ভীত সন্ত্রস্ত নিরীহের ভঙ্গিতে মাথা দুই পাশে দুলিয়ে না বোঝালো। মধুবিবি যা বোঝার বুঝে গেলেন। তরিকে এই বিষয়ে কিছু বলে লাভ নেই, যা বলার আহসানকেই বলতে হবে। সন্ধ্যের পর আহসান বাড়ি ফিরতেই মধুবিবি আহসানকে ডেকে পাঠালেন নিজ ঘরে। আহসান মধুবিবির ঘরে গিয়ে তাকে সালাম জানিয়ে বলল, কেমন আছো বুবু, তোমার শরীরটা ভালো তো? মধুবিবি সালামের জবাব নিলেন। ক্ষুব্ধ গলায় বললেন, আমার শরীর ভালোই আছে, তোমার সমস্যা কি সেইটা বলো। আহসান অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে বুবু? মধুবিবি প্রত্যুত্তরে বললেন, কি হয়েছে সেইটা বুঝতে পারতাছো না নাকি বুঝার চেষ্টা করতাছো না? আহসান মৃদুস্বরে বলল, তরি কি কিছু করেছে, কি হয়েছে বুবু? মধুবিবি মুখে পানের খিলি পুড়ে বললেন, বিয়ের পর স্বামী স্ত্রীর মাঝে শারীরিক সম্পর্ক হইব সেইটাই স্বাভাবিক, এর মধ্যে কোনো ভুল আমি দেখি না। তোমাদের বিয়ার কয়েকদিনই তো দিন পার হয়ে গেল, তোমাদের মধ্যে নাকি এখনও কিছু হয় নাই? তোমার বউ নাইলে বয়সে ছোট, সে বেটি মানুষ, লজ্জায় বলতে পারে না। তুমি তো বেটা, তুমি এখনও তার কাছে যাও নাই কেন? এত লজ্জা শরম ধুইয়া কি পানি খাইবা? আহসান মিনিটখানিক নীরবতা পালন করল। এরকম একটা বিষয়ে বাড়ির মুরব্বি গোছের মানুষের সঙ্গে কথা বলতে ইতস্তত বোধ করছে তার। তবুও অস্বস্তিবোধ কাটিয়ে আহসান বলল, আমাদের মধ্যে বয়সের পার্থক্যটা অনেক বুবু, 10 বছর কিন্তু কম কিছু নয়। আমি চাই আগে আমাদের মনের মিল হোক, তারপর না হয় শারীরিক সম্পর্কের বিষয়ে ভাবব। আর এমনিতেও তরি আমারই বউ, আজ হোক বা কাল সে তো আমারই। সময় তো চলে যাচ্ছে না, একটু সময় তো যাওয়া উচিত, না হলে আমরা একে অপরকে কিভাবে বুঝব? মধুবিবি নির্দ্বিধায় বললেন, তোমার দাদার সঙ্গে এত বছরের সংসার ছিল, তার সঙ্গেই আমার কখনো মনের মিল হয় নাই। তুমি এই 2 দিনের সংসারে মনের মিল খুঁজতে আসছো? এত কিছু বুঝতে গেলে সময় চইলা যাইব, তখন আর বাচ্চা কাচ্চার আব্বা হাওয়া লাগবে না তোমার। ওই মনের মিল নিয়েই তুমি বইসা থাইকো। আহসান কোনো জবাব দিল না। এখন জবাব দিলে সেটা হয়ে যাবে বেয়াদবি। মুরব্বী মানুষের সঙ্গে তর্কাতর্কিতে জড়াতে চায় না সে, যা আছে তা তার মনেই থাকুক। মধুবিবি ফের রুষ্ট গলায় বললেন, বেটা মানুষের যেই কাজের জন্যে বউ দরকার, সেই কাজের জন্য যদি তোমার বউ নাই লাগে তাহলে আর দরকার নাই। আজকে থেকে তরি আমার সঙ্গে রাতে ঘুমইব, রুমিও আছে আমার সঙ্গে, তরির আর একা লাগবে না। 2 সই মিলা গল্প করতে করতে রাত পার হয়ে যাবে, তুমি কোলবালিশ জড়ায় ধরে শুইয়া পইরো। আহসান দীর্ঘশ্বাস ফেলল। এই বাড়িতে তার শান্তি নেই, এখন নিজের বউটাকে নিয়েও বাইরের মানুষ টানাটানি শুরু করেছে। মধুবিবি নিজের কথায় অটল রইলেন। রাতে ঠিকই আহসানের ঘর থেকে তরিকে টেনে নিয়ে এলেন। তরি শুকনো মুখে বালিশ নিয়ে মধুবিবির ঘরের দিকে গিয়ে গেল। আহসান অপ্রসন্ন হয়ে বসে রইল। তার অবস্থা আজ অত্যন্ত বেগতিক। শোভা মধুবিবির আচরণে অপ্রস্তুত বোধ করলেন। মধুবিবির ঘরে গিয়ে তাকে বললেন, মা, ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ওদের ব্যক্তিগত জীবন ওদের বুঝতে দিন, এভাবে দুজনকে আলাদা করে ফেলাটা কি ঠিক হচ্ছে? মধুবিবি শোভার কথা কানে তুললেন না। রাগ মিশ্রিত কণ্ঠে বললেন, বেশি পড়াশোনা কইরা তোমার ছেলের মাথায় শয়তানের ক্যারা ঢুকছে। ওর ক্যারা কেমনে মাথা থেকে বাইর করতে হয় সেইটা আমি ভালো করেই জানি। টান পড়লে ঠিকই ব্যাকা বসবো। কয়টা দিন যাইতে দাও, তারপর আমার কথা মিলায় নিও। শোভার কথা বাড়ালেন না। মধুবিবি যা ভাবেন তা করেই ছাড়েন। তাকে তার সিদ্ধান্ত থেকে হটাতে গেলে হিতে বিপরীত ঘটে। শোভা বিছানা করে দিয়ে নিজের ঘরে চলে গেলেন। রুমিকে নিজের বাম পাশে এবং তরিকে ডান পাশে রেখে মাঝে মধুবিবি শুয়েছেন। রুমির ভোরে স্কুল আছে। রুমি ঘুমে কাঁদা তখন। মধুবিবিও খুব সম্ভবত ঘুমিয়ে গেছেন।
তরির মোটেও ঘুম আসছে না। অশান্তিতে সে অ্যাপাস অপাস করতে লাগল। হঠাৎ কি হলো? কাল যে সে আহসানের পিঠে মুখ গুজে শুয়েছিল, আহসান কি সেটা পছন্দ করেনি? সে কারণেই কি আজ তাকে এভাবে দূরে সরিয়ে দিল? এই কয়দিন তো সব ঠিকঠাকই ছিল, হঠাৎ করে কেন মধুবিবি তাকে এই ঘরে ঘুমাতে বলল? আহসান কি রাগ করেছে তার সঙ্গে? মনে মনে কি সে তরির ওপরে বিরক্ত? তরি বারবার দরজার দিকে তাকাতে লাগল। আহসান একটাবার এদিকে এলেই তো পারে, এত কিসের অভিমান তার? আহসান বিছানায় শুয়ে এক প্রকার ছটফট করছে, তার ঘুম আসছে না। বিছানাটা কেমন খালি খালি লাগছে। কাল রাতটা তার জন্য বিস্ময়কর একটা রাত ছিল। তরি যে হুট করে তাকে ওভাবে জড়িয়ে ধরে ঘুমোবে, এটা সে কল্পনাও করেনি। আহসান রাগে গজগজ করতে করতে কোল বালিশ চেপে ধরল। কোল বালিশও আজ তার সঙ্গে দুশ্মনী করছে। তরির তুলতুলে নরম শরীরের কাছে এই কোল বালিশ কিছুই না। তরির চুলের সেই তীব্র সুগন্ধ কি কোল বালিশের ফিতেতে পাওয়া যায়? চোখ ভর্তি ঘুম, তবুও ঘুম আসছে না তার। আহসান বিরক্তি নিয়ে উঠে বসল। তরি কি এখন ঘুমিয়ে গেছে? দরজা ডিঙিয়ে তরির কাছে যাবে একবার? না, এভাবে তরির কাছে মাঝরাতে যাওয়াটা কোনো ভদ্রলোকের কারবারের মধ্যে পড়ে না। তবে তরিকে না দেখলে ঘুমও যেন আসছে না। আহসান নিজের ঘরের দরজা খুলে বের হলো। পা টিপে টিপে উঠোনে গেল। উঠোন বরাবর মধুমিবির জানালায় উকি দিল। দেখল তরি ওপাশ ফিরে শুয়ে আছে। আহসান কয়েকবার মৃদুস্বরে শীষ বাজালো। শীষের আওয়াজ পেতেই তরি ভয়ে ভয়ে জানালার দিকে তাকালো। বিছানা থেকে নেমে দরজার দিকে গিয়েও কান পাতল। আওয়াজটা দরজার কাছ থেকে আসছে না, তাহলে কি জানালা? তরি ভয়ে ভয়ে জানালার দিকে পা বাড়ালো। এত রাতে জানালার সামনে কেই বা আসবে? তবে কি তেনারা এসেছেন? মনের ভুল ভেবে তরি এড়িয়ে যেতে চাইল। আহসান শীষ বাজানো ছাড়ল না, নিজের কাজে অবিরত রইল। তরি ভয়ে জমে গেল। কৌতূহলকে মাটি চাপা দিয়ে বিছানায় শুয়ে পড়তে চাইল, কিন্তু তার হলো কোথায়? তরির কৌতূহলী স্বভাব তাকে শান্তি দিল না। অগত্যা তরি ভয়ে ভয়ে জানালার সামনে গিয়ে উঁকি দিল। বাইরে হাত বাড়িয়ে কারো অস্তিত্ব আছে কিনা তা বোঝার চেষ্টা করল। তরির উপস্থিতি টের পেতেই আহসান তার হাত চেপে ধরল। আহসান কিছু বলার পূর্বেই কারো হাতের ছোঁয়া পেতেই তরি ভয়ে উত্তেজনায় চিৎকার করে বসল। এটা কোনো ভূত নয়, এটা স্বয়ং সম্পূর্ণ একজন মানুষের হাত ভেবতেই তরি চোর চোর বলে চিৎকার করতে লাগল। তরির চিৎকারে মধুবিবি সহ রুমিরও ঘুম ভেঙে গেল। মধুবিবি দ্রুত উঠে বসলেন। আহসান তখনও বোকার মতো ঠাই দাঁড়িয়ে। এক ছুটে চলে যাবার বদলে সে তখনও তরির হাত চেপে ধরে দাঁড়িয়ে রইল। তরি ফের চোর বলে চিৎকার করতেই মধুবিবি তড়বড়ি করে বিছানা থেকে নামলেন। পানের ডাবুর থেকে সুপারি কাটার জাতিটা দিয়ে চোর বেশি আহসানের হাতে তীব্র আঘাত করলেন। আহসানের হাতের তালুর অপর পিঠের অংশ হতে গলগল করে রক্ত বের হতে লাগল। পরিস্থিতির বিপর্যয় টের পেয়ে আহসান তরির হাত ছেড়ে এক দৌড়ে নিজের ঘরে এসে ঢুকল। পুরনো কাপড় বের করে ক্ষতস্থানে শক্ত করে বাঁধল। ততক্ষণে অবশ্য যা হুলস্থুল হওয়ার তা হয়ে গেছে। মধুবিবির চিৎকারে শোভা আর মাজদাক দ্রুত মধুবিবির ঘরে এলেন। সবকিছু শুনে মাজদাক লাঠি নিয়ে আহসানের দরজায় নক করলেন। আহসান দরজা খুলতেই বললেন, আহসান বাবা, দ্রুত বের হ, বাড়িতে চোর এসে তোর বুবুর ঘরের দিকে হাত বাড়িয়েছে। মাজদাক আহসানের হাতে লাঠি গুজে দিয়ে তাকে নিয়ে বের হলেন। আহসান মনে মনে ক্ষুব্ধ হলেও তা মুখে প্রকাশ করল না। এমন ভাব করল যেন সে কিছুই জানে না। তরির ওপরে ভীষণ রাগ হচ্ছে তার। কেমন মেয়ে সে, যে কিনা নিজের স্বামীর হাতের ছোঁয়া চেনে না। বাড়ির আশেপাশে আধ ঘন্টা ছেলেকে নিয়ে চিরুনি তল্লাশি চালানোর পরও চোরের টিকিটুকু অবধি মাজদাক খুঁজে পেল না। ভারাক্রান্ত মনে ছেলেকে নিয়ে বাড়ি ফিরে এলো। স্বামী পুত্রকে দেখা মাত্রই শোভা বললেন, কি গো আহসানের বাবা, চোরকে পেলে? মাজদাক হুঙ্কার ছেড়ে বললেন, আজ অল্পের জন্য বেটা চোর রক্ষা পেয়েছে। কত বড় সাহস, আমার বাড়ির বউয়ের হাত চেপে ধরে। আর কোনোদিন বাড়ির ত্রিসীমানায় আসুক, ওই হাত ভেঙে ওর হাতে ধরিয়ে দেব। শোভা রুমিকে আর তরিকে শুয়ে পড়তে বললেন। মাজদাককেও শান্ত করে ধরে পাঠালেন। এত সব কিছুর মাঝেও মধুবিবি আর চোখে আহসানের হাতের ক্ষতটার দিকে লক্ষ্য করলেন। চোরের হাতের ঠিক এই বরাবরই তো সে মেরেছিলেন। আবার আহসানের হাতের ক্ষতটা দেখেও তাজা ঘা মনে হচ্ছে। রক্তে কাপড় অনেকটাই ভেজা। তাহলে কি আহসানই? ঘটনা আন্দাজ করতে পেরে মধুবিবি মনে মনে বেজায় হাসলেন। খোদা, একই দিন দেখালো তাকে। পরিস্থিতি শান্ত হওয়ার পর শোভা এবং আহসান দুজনেই নিজ নিজ কক্ষে শুতে চলে গেল। মধুবিবিও নিজের ঘরে ফিরলেন। তরি ঘুমায়নি, তার মনে তখনও খুব ভয়, চোরটা যদি রাতে আবার আসে। মধুবিবি ঘরে এসে তরিকে চেপে ধরে বললেন, আমার না হয় নাতি, তাই আমি চিনবার পারি নাই। রাতে চোখেও অনেক কম দেখি। তুমি কেমন ধারার মাইয়া যে নিজের স্বামীর হাত চিনো না? তরি হতবিহ্বলের ন্যায় বলল, ওটা উনি ছিলেন?
তরির চোখে পানি চলে এলো। সে কেন আহাসানের হাত চিনতে পারল না? হাতে দাদিমা অনেক জোরেই বাড়ি মেরেছেন। হালকা রক্তের ঝলকও দেখেছিল তরি। এত বড় ভুল সে কি করে করল? আহাসান আপন ভেবে কাছে এসেছিল, সে কি করে তাকে এভাবে আঘাত করে ফিরিয়ে দিল? তরি মনে মনে নিজেকে ধিক্কার দিল। মধুবিবি আবার বললেন, বোকা মেয়ে লোক, হুদাই আমার নাতিটারে আমার হাতে মায়ের খাওয়াইলা। বেচারার কি দোষ? আসছিল বউয়ের সঙ্গে দুটা কথা কইতে, তুমি না বুঝা না শুই না তারে বিপদে ফালাইলা। হাত থেকে রক্ত বাইর হইছে, হাতে তেনা পেঁচায় রাখছে। তরি চাপা সরে বলল, এখন যাব একটু ওনার কাছে? মধুবিবি ঝাড়ি মারার স্বরে বললেন, এখন গিয়া কি করবা? যা অঘটন ঘটানোর তা তো ঘটাইছো। রাতের ৩টা বাজে, এখন তারে ঘুমাতে দাও। সারাদিন খাটাখাটনি কইরা আসছে। মধুবিবি বিছানায় শুয়ে পড়তেই তরিও শুয়ে পড়ল। মনটা খুব খারাপ লাগছে, আজ বড্ড ভুল করে ফেলেছে সে। ইস, মানুষটা কতটা কষ্ট পাচ্ছে এখন।